ফাইনালি বন্ধুরা মতি ঝর্ণার একদম উপরে, মতি ঝর্ণার একদম টপে, একদম মানে মাথা একদম ছুঁ হবে এমন অবস্থা। যখন আপনারা এর ভিতরে ঢুকবেন একটু দেখে শুনে চলাফেরা করবেন। ये द्वापर के समय का है, अभी का नहीं है। 6000 वर्ष पूर्व की है। ये पांडवों द्वारा निर्मित है। একদম মানে এইখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত জলের ছাটা এসে পড়ছে। জাস্ট উপরতে দেখ মানে কিভাবে পড়ছে জল। তো আজ আমি চলে এসেছি ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম জনপ্রিয় অথচ অফবিট পর্যটন কেন্দ্রে। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই মতি ঝর্ণার সৌন্দর্য এতটা ভয়ানক সুন্দর, বিশ্বাসই হবে না আপনার চোখকে। আর ঠিক এই ঝর্ণার পাদদেশেই রয়েছে এক গুহার ভিতরে রহস্যময় শিব মন্দির। শোনা যায় রাজা মান সিংহ নিজ হাতে স্থাপন করেছিলেন এই জাগ্রত শিবলিঙ্গকে। আর সেই কিংবদন্তির সত্যতা জানতে আমি ঢুকে পড়েছি সেই অন্ধকার গুহার ভিতরে। আর তারপরে শুরু হয়ে যায় আমাদের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। গেছি ঝর্ণার একদম কাছে, পাহাড়ের একদম চূড়ায়, যেখানে এখনো পর্যন্ত অনেকেই পৌঁছায়নি। এখান থেকে ঝর্ণার যে রূপ দেখা যায় সেটাই এই ব্লগের গেম চেঞ্জার। এই পুরো ব্লগে আমি আপনাদের দেখাবো মতি ঝর্ণার সৌন্দর্য, ইতিহাস, গুহার রহস্য আর সেই একদিনের ভ্রমণ যা আপনিও করতে পারবেন মাত্র কয়েক টাকায়। সৌন্দর্যে ভরপুর মতি ঝর্ণার সামনে। এবার এইখানে আপনারা কিভাবে আসবেন, এটা কোথায় অবস্থিত, তো সেই জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক একদম প্রথম থেকে। গুড মর্নিং গাইস, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ অ্যান্ড জার্নির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলেছি ঝাড়খণ্ড রাজ্যের এক লুকিয়ে থাকা রত্ন মতি ঝর্ণায়। বলতে গেলে এই ঝর্ণাটি একদমই বাড়ির কাছে। মালদা থেকে মাত্র 55 টাকার ট্রেন জার্নি করেই এই অপূর্ব জায়গায় পৌঁছানো যায়। সবচেয়ে আরামদায়ক ভিড়বিহীন ট্রেন 13409 কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা মালদা টাউন থেকে কিউল পর্যন্ত যায়। আর আমাদের এই গন্তব্যের আগে পড়বে মাত্র 3টি স্টেশন, নিউ ফারাক্কা, বারহারোয়া এবং তিন পাহাড়। এই 3টি স্টেশন পার করলেই পৌঁছে যাব আমরা সাহেবগঞ্জে, এবং সেখান থেকে খুব সহজেই অটো করে মতি ঝর্ণায় পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমাদের কপাল ছিল ভালো, কারণ এই ট্রেনটি মহারাজপুরের সিগন্যাল না পাওয়ার কারণে সেখানে দাঁড়িয়ে যায়, এবং এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা ঠিক এখানে নেমে যাই। কারণ মহারাজপুর স্টেশনটিই হলো মতি ঝর্ণার সবচেয়ে কাছের স্টেশন, এবং স্টেশন থেকে নেমেই মাত্র কয়েক মিনিট হেঁটে আমরা পৌঁছে যাই মতি ঝর্ণার একদম প্রধান প্রবেশ গেটে। কিন্তু ঝাড়খণ্ডে ঢোকার পর ঝাড়খণ্ডের সবুজ পাহাড়, তাল খেজুর গাছ, বিস্তৃত ধান ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে এই যে ঝাড়খণ্ডের প্রকৃতি আমাদের যেভাবে স্বাগত জানিয়েছিল, এই এক্সপিরিয়েন্স যা সত্যি আপনাদেরও অবিশ্বাস্য লাগবে। তো বন্ধুরা, মালদা থেকে মাত্র 93 কিলোমিটার ট্রেন জার্নি করার পর মতি ঝর্ণার কাছের সবচেয়ে কাছের স্টেশন মহারাজপুরে নামার পর আমরা এইখানে হেঁটেই আসলাম। মহারাজপুর স্টেশনটা এইদিকে একদম এইসব জায়গাতে রয়েছে। আমরা এই রাস্তা ধরে গঙ্গা নদীর একদম সুন্দর হাওয়া খেতে 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 এইখানে আসলাম। আর এইটা হলো একদম মতি ঝর্ণা যাওয়ার প্রধান প্রবেশ পথ। সামনে এখানে লেখা রয়েছে, যেটা এখন দেখা যাবে না অবশ্য রোদের জন্য, ওখানে লেখা রয়েছে মাত্র 2.5 কিলোমিটার দূরেই মতি ঝর্ণা। ইচ্ছা আছে হেঁটেই যাওয়ার, কারণ নতুন একটি রাজ্য, নতুন একটি জায়গা, এখানকার পরিবেশগুলো, এখানকার প্রাকৃতিক যে দৃশ্যগুলো অসাধারণ রয়েছে, সেগুলো চাইবো একদম কাছ থেকে দেখতে 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 একদম মতি ঝর্ণার কাছে। তো এখানে আসলাম, এখানে আসার পর একটু রেস্ট করলাম, চা বিস্কুট খেলাম এই কাকুটার দোকানে। আর এই দেখুন, এইটাই রইলো মতি ঝর্ণা যাওয়ার মেন পথ, আর এটাই রইলো সেই প্রধান গেট। দেখুন কত সুন্দর গেটটা। আর এই সুন্দর গেটের পাশেই একটি কিন্তু মতি ঝর্ণার ছবি ছিল, এখন সেটা অপরিষ্কার। উপরে লেখা রয়েছে মতি ঝর্ণা মহারাজপুর। এখন 8:30টার মতো বাজে। আমি যেটা লক্ষ্য করলাম, অলরেডি মানুষজন যাওয়া শুরু করেছে, যেহেতু আজকে সোমবার। মতি ঝর্ণার পাশেই রয়েছে শিব মন্দির, তো শুভ একটা দিন, অনেক মানুষ যাচ্ছে। এবার আমরাও যাত্রা শুরু করব। তাহলে কাকু আসছি, ভালো থাকবেন। এই যে पैदल पैदल कोई दिक्कत नहीं होगा ना? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আর আমিও ওটাই চাচ্ছি যে আমরা হেঁটে হেঁটেই যাবো, একদম সব কিছু দেখতে দেখতে ভালোভাবে একদম পর্যবেক্ষণ করতে করতেই যাব। এখানকার মানে পাশে গঙ্গা নদী, এখানকার গঙ্গা নদীর যে ঠান্ডা হাওয়াটা সকালের এই পরিবেশে এত সুন্দর লাগছে না। ঝাড়খণ্ড রাজ্যের একদম উত্তর পূর্ব অংশের জেলা সাহেবগঞ্জ জেলার মহারাজপুর এলাকায় রাজমহল পাহাড়েরই একটি জায়গাতে এই মতি ঝর্ণা অবস্থিত। তো চলছি মহারাজপুরের এই পাহাড়ের আশেপাশে সেই গ্রামের রাস্তা ধরে।
আর আজকের এই জার্নির আমার সহযাত্রী আমার ভাগনা সবুজ, আর এই যে এইখানকার এলাকার সব বাচ্চারা। তো আজকে মামা ভাগনা যেখানে আপদ বিপদ নেই সেখানে। তো চলো বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছি। মানে সকাল সকাল আসার এটাই সুবিধা যে সকালে যে প্রাকৃতিক পরিবেশটা না একদম তার নিজস্ব রূপে ফিরে আসতে পারে। সূর্যের আলো যখন পড়ে এই সবুজে ভরপুর এলাকা কত সুন্দরভাবে ফুটে ওঠে। বন্ধুরা, আপনারা চাইলে মহারাজপুর স্টেশন থেকে ডাইরেক্ট মতিঝর্ণাতে আসার জন্য অটোতে আসতে পারেন। শেয়ারে আসতে গেলে 20 টাকার মতো ভাড়া, এবং যদি কেউ না থাকে, যদি রিজার্ভ করেন, তাহলে 100 টাকার মধ্যে আপনাকে মতিঝর্ণার কাছে পৌঁছে দিবে। তবে হেঁটে যাওয়ার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে, আলাদা অনুভূতি আছে। মানে যে কোনো জায়গাতে আসার পর সেই জিনিসটাকে মানে একদম কাছ থেকে দেখার যে অনুভূতি, সেটা একমাত্র হেঁটে গেলেই বোঝা যায়। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ধীরে ধীরে সব কিছু প্রকৃতি দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি। এবার অটোতে গেলে কোথাও দাঁড়াবে না। তো বন্ধুরা, আসার পর এই জায়গাটা দেখুন, শুধু কত সুন্দর একটা মাঠের মতো জায়গা, দূরে পাহাড়, মানে এত সুন্দর জায়গা। জাস্ট জায়গাটা দেখুন একটু, শুধু কত সুন্দর। এইখানে মাঠের মতো অলরেডি বার রয়েছে, হয়তো ফুটবল খেলা হয়। আর পেছনের দৃশ্যটা, জায়গাটা অসাধারণ লাগছে। কিন্তু হাঁটতে হাঁটতে আসার সঙ্গে সঙ্গে একটি ঝর্ণার আমরা ধারা দেখতে পেলাম। এখান দিয়ে দেখুন পাহাড় দিয়ে নেমে আসছে ছোট্ট একটি ঝর্ণা। এখানে একটি পুল রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। মেবি এইসব ছোট ছোট ঝর্ণার যে সব ধারাগুলি রয়েছে সবগুলোই গিয়ে সব গঙ্গা নদীতে পড়েছে। দেখুন কত সুন্দর জায়গা। আর এই দেখুন সব ছোট ছোট বাচ্চারা গাছে উঠে সব খেলাধুলা করছে। বন্ধুরা, মতিঝর্ণার এই জলাধারাগুলো বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হওয়ার কারণে স্থানীয় ইকোসিস্টেমের প্রাণী জগৎ এবং পাখিদের বাঁচিয়ে রাখার জন্য কিন্তু বিশাল বড় একটি ভূমিকা পালন করছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই উতরাই। তবে দেখুন এখানকার সব অটোগুলো কতটা কীভাবে ওঠে, এত উঁচু রাস্তা, এত গড়ান রাস্তা কীভাবে উঠছে দেখুন। জাস্ট বাপরে, মানে হেঁটে হেঁটে আসাটা আমাদের মনে হয় ভুল হলো নাকি বলতো। পা মা ব্যথা হয়ে গেল, একদম খাড়া খাড়া সব রাস্তা। তোমার তো কপাল ঘেমে গেছে। আমি এমনিতেই ঘামি, তার মধ্যে একটা রোদটা একদম সোজাসুজি একদম শরীরে একদম আঘাত করছে। এখানে আসার পর না একটা ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় এই সাইড দিয়েই সেই ঝর্ণার জলগুলো প্রবাহিত হয়। আর দূরে চলেই তো আসছি। হ্যাঁ, কি ওটা ঝর্ণা না? আরে মাই গড, ওই তো ঝর্ণা দেখাই যাচ্ছে। বন্ধুরা, পাইলে একদম ঝর্ণা এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না। ওই যে দেখ কত সুন্দরভাবে পড়ছে রে। বন্ধুরা, চলে আসছি। আর এইখান থেকে দেখুন সব দোকানপাট রয়েছে। এটা হলো একদম স্ট্যান্ড। আপনারা যারা অটোতে সিএনজিতে আসবেন, আপনাদের কিন্তু এইখানেই নামিয়ে দেবে। এইখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পার্কিং। যারা আপনারা পার্সোনাল 2 হুইলার 4 হুইলার নিয়ে আসবেন, তাদের জন্য এই সাইড দিয়ে একদম বড় সড়ো করে পার্কিং রয়েছে। আর অনেক দোকানপাট রয়েছে, অনেক দোকানপাট আছে, অসুবিধা হবে না। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে, এই যে এইটাই বোধহয় জল, সেই ঝর্ণার জল এইখানেই নিয়ে যাচ্ছে না। আর এই দেখো এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে একদম। ওই যে দূরে ঝর্ণা পড়ছে। মতিঝর্ণা টোটাল 3টি ধাপ রয়েছে, তার মধ্যে 2টি ধাপ একদম এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্যামেরায় হয়তো দেখা যেতে পারে না, ক্যামেরা হয়তো দেখা যাবে না, আমি আপনাদের সামনে গিয়ে একদম দেখাচ্ছি। পাশে অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন খাবারের দোকান। আর এই যে এইটা হলো মতিঝর্ণার প্রধান মেন গেট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দুটো পাশে হাতি রয়েছে, গাছ বানানো হয়েছে, অজগর সাপ, ময়ূর রয়েছে। আর এইটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে একদম মতিঝর্ণার গেটের সামনে। তো এখানে এসে আপনাদের টিকিট কাটতে হবে। चैनल का नाम है जीत एंड जर्नी। हाँ, यूट्यूब में आ जाएगा। কত টিকিট? 5 টাকা করে। মাত্র 5 টাকা। দেখা যায় না কেন এত রোদ। তো টিকিট কাটা হয়ে গেল, চলুন আপনাদের নিয়ে যাচ্ছি মতিঝর্ণায়। এন্ট্রি করলাম গেট দিয়ে। দোকানপাটগুলো কি এখানে এইভাবেই থাকে নাকি সারা বছরই?
নে নিলে, হ্যাঁ হ্যাঁ নে। দেখুন দোকানপাট একদম বাচ্চাদের জন্য সব খেলা, বাচ্চাদের সব খেলনার জিনিস, সানগ্লাস, অনেক কিছুই রয়েছে। অনেকে পুজো দিয়ে ফিরছেন মতিঝর্ণা থেকে। মানে আমরা অনেকটা আগে চলে আসছি, এখনও সেরকমভাবে ভিড় হয়নি। তবে স্থানীয় লোক যেসব রয়েছেন তারা যাচ্ছেন, পুজো দিচ্ছেন, পুজো দিয়ে আবার ব্যাক করছেন। মামা ভাগ্নের প্ল্যান আজকে সাকসেস হতে চলছে। এই পাশে এটা কি? ও এইটা হলো টয়লেট ফয়লেট রয়েছে এখান দিয়ে। আর মতিনাথ ধাম বা মতিঝর্ণায় যাওয়ার জন্য আপনাদের এইখান দিয়ে রাস্তা ধরতে হবে। এ ভাই বাদর তো, খুব ভয় লাগে কিন্তু। এই দেখুন স্থানীয় মানুষরা সবাই পুজো দিয়ে ফিরছেন। আর একটা জিনিস কি এইখানে, ও ই মা, দেখ দেখ দেখ, এই বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন এখানে রয়েছে কিন্তু প্রচুর বাদর, কারণ বিভিন্ন মানুষজন এখানে আসেন, যেহেতু একটি পর্যটন জায়গা, তো ওরা এইখানে আসে কিছু খাওয়ার আশায়। কারণ যারা যেসব মানুষরা এই জায়গায় ঘুরতে আসেন সবাই কিন্তু এদেরকে খাবার দেয়, সেই কারণেই তারা বন জঙ্গলের উপর আর নির্ভর না করে এইখানে আসা শুরু করেছে। এই জায়গাটা তো অনেকটাই উতরাই, একদম খারাপ পুরো রাস্তাটা। দেখুন রাস্তাটা কত খারাপ, তো এইভাবেই উঠতে হবে। আর দূরেই সেই মতিঝর্ণা। মতিঝর্ণার পাশে এটা হলো পার্ক। যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের বাচ্চাদের জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর। মানে পরিবেশটা শুধু এখানকার ভাবুন যে দূরেই সেই অপূর্ব মতিঝর্ণা, আপনার চারিপাশে পাহাড়, সবুজে ঘেরা পাহাড়, আর এইখানে এত সুন্দর একটি ছোট্ট পার্ক। এখান থেকে যা লাগছে না দেখতে ঝর্ণাটা, একদম মন ভরে যাচ্ছে। উপরের যে ধাপটি সেটা সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে। এখন একটু জলের পরিমাণ কম, কিন্তু যখন বর্ষার সময় এই ঝর্ণার কিন্তু একদম ভয়ানক রূপ তৈরি হয়। আর একটা জিনিস কি, আমি এখানে আসার পর একটি মানে পাখির আওয়াজের মতো শুনতে পাচ্ছিলাম যে পাখি কোথায় ডাকে। এখন দেখি যে পাখি না, এই গাছের মাথায় দুটো ছোট ছোট বাদর, দেখুন দেখা যাচ্ছে। লোক উকি দিচ্ছে আবার, যাই হোক তাদের ডিস্টার্ব করে লাভ নেই। দেখুন ও, তো বন্ধুরা অলমোস্ট আমরা চলেই আসছি ঝর্ণার পাশে। আর এই যে পাশে রয়েছে ছোট্ট একটি পার্ক, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। দেখুন এই পাশে উঠে আসার সঙ্গে সঙ্গে এই পাশে একটি রাস্তা রয়েছে, আর এই পাশ দিয়ে গেলে ওখানে একটি রয়েছে ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দূরের গঙ্গা নদীর দৃশ্য অসাধারণ লাগে। আমি আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই, এখান থেকে ঘুরে যাওয়ার পর। তারপরে ওই রাস্তা এখন যাওয়া যায় কিনা জানি না, ওইখান দিয়ে একটি রাস্তা আছে, এই রাস্তা ধরে এই পাহাড়ের উপর দিয়ে একদম মতিঝর্ণার একদম উপরে যাওয়া যায়। মানে এটা বোঝা যাচ্ছে কি বলতো, এই ঝর্ণাটা একটা সময় এত ভয়ানক ছিল, এখান থেকে ঝর্ণার জল গড়ার কারণে দুটো পাহাড় দুভাগে ভাগ হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে কোটি কোটি বছর ধরে এখান থেকে জলপ্রপাতের কারণে, জল গড়ার কারণে এই পাহাড়ের মাঝখান দিয়ে এইরকম একটি উপত্যকার সৃষ্টি হয়েছে। আর এই সব দুর্ভেদ্য সব পাথর দেখুন, বিশাল বড় বড় সব বোল্ডার সব। আমি আপনাদের বলি এই পাহাড়টি কিন্তু আগ্নেয় শিলা দ্বারা গঠিত। ও চলে আসছি, জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিউ পয়েন্ট রয়েছে, এইখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে। আমরা ধীরে ধীরে যাবো। এইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, আপনাদের নিয়ে যাই, আসুন। ও তেরি, ওটা কি রে ভাই? ক্রোকোডাইল মার গেয়া। একটি কুমির বানানো রয়েছে ওখানে কত সুন্দর একটি জায়গা, এইখান থেকে জল গড়ছে। আর আমি আপনাদের বললাম এই ঝর্ণাটি 3টি ধাপ দ্বারা বিশিষ্ট। মানে উপরে একটি ধাপ, মোটামুটি ওটা 50 ফিটের মতো, ওখান থেকে পরে তারপরে যে নিচের ধাপটা রয়েছে সেটা সবচেয়ে বড়। আর এখান থেকে জল গড়ার পর এইখানে আরেকটি ধাপ তৈরি হয়ে রয়েছে। আমরা আসি সকালের দিকে, রোদটা একদম এই সাইডে পড়ছে, ওই জন্য একটু অন্ধকার মনে হচ্ছে। আমরা আছি অনেকক্ষণই থাকবো, আমি আপনাদের সব ভালো ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করব। এবার চলুন ওদিক চলুন। এই কে রে রয়েছে প্রচুর বাদর।
চলে আসছি মতি ঝর্ণা এবং পাশেই মতিনাথ ধাম। ওয়াও, ইস কি জায়গা রে ভাই। এখন আমরা স্নান করব, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তারপর আমি আপনাদের মতি ঝর্ণা, মতিনাথ ধাম বা আশেপাশে যে এই প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আপনাদের আমি একদম ঘুরে ঘুরে সব দেখাবো। ওরা স্নান করছে, খুব এনজয় করছে। অনেক এনজয় করছে কিন্তু, তবে বসে আছে, ফটোশ্যুট চলছে। পেছনে এত সুন্দর দৃশ্য, ব্যাকগ্রাউন্ডকে পেছনে রেখে, মানে এত সুন্দর একটা জায়গা, পুরোটাই কিন্তু ফটো ফ্রেন্ডলি। আর এই যে মতি ঝর্ণার যে বিশেষত্ব, এখানকার ঝর্ণার জল, ঝর্ণার যে বিন্দুগুলো যখন উড়তে উড়তে আসে, সূর্যের আলো যখন পড়ে, তখন এই জিনিসটা, এই দৃশ্যের জন্য একে মতি ঝর্ণা বলা হয়। থ্যাংক ইউ। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি আপনাদের এই যে মতি ঝর্ণার যে বৈশিষ্ট্য, এর যে ইতিহাস, এর পেছনে যে কিছু কিংবদন্তি রয়েছে সেসব বিষয়ে আলোচনা করব। সেই সঙ্গে পাশে রয়েছে এইটা হলো মতিনাথ ধাম, মানে এখানে একটি গুহা রয়েছে, গুহার ভিতরে শিবলিঙ্গ রয়েছে। প্রচুর ভিড় হয়, মানে শিবরাত্রি এবং শ্রাবণ মাসের ভোলবমের সময় প্রচুর ভিড় হয়। এখন অফ সিজন, এখন একটু ভিড়টা কম। ঝর্ণা এখন এরকম, কিন্তু বর্ষার সময় এই ঝর্ণাটার রূপ একদম ভয়ানক তৈরি হয়ে যায়। আর এখানে যারা যারা আসেন অনেকেই এখানে স্নান করেন। স্নান টান করার পর পাশেই রয়েছে চেঞ্জিং রুম, সেসব জায়গাতে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদাভাবে ড্রেস চেঞ্জিংয়ের জায়গা রয়েছে। আর একদম আমি ঝর্ণার সামনে চলে এসেছি, এই দেখুন। এখন একটু জলের পরিমাণ কম, তবে তার সত্ত্বেও এই ঝর্ণার যে জলের ছিটে ফোঁটা, সেভাবে একদম কুয়াশার মতো সব উড়ে উড়ে আসছে একদম। মানে এই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে একদম পুরো শরীর ভিজে যাবে, একদম এইরকম পরিস্থিতি। এবং এইখানে আপনারা দেখুন, ওইখানে একটি বাঘ বানানো রয়েছে। ফট করে দেখলে কিন্তু মনে হবে যে সত্যিই একটি বাঘ রয়েছে। আর এই রইল মতিনাথ ধাম মন্দির। এটা মন্দিরের বাইরের অংশ, এবং ভেতরে রয়েছে, একদম ভেতরে যে গ্রিলটা দেখা যাচ্ছে সেইখানেই রয়েছে একটি শিবলিঙ্গ, মতিনাথ ধাম। একদম মানে এইখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত জলের ছাটা এসে পড়ছে। জাস্ট উপরতে দেখ, মানে কীভাবে পড়ছে একজন। বন্ধুরা, এই ঝর্ণা সম্পর্কে একটি কিংবদন্তিও রয়েছে যে 1470 সালে রাজা মানসিংহ তার নৌসেনাদের দ্বারা দেখতে পারেন যে এই মহারাজপুরের কাছে পাহাড়ে একটি লুকানো একটি ঝর্ণা রয়েছে। প্রায় 2 বছর এই জায়গাতে এসে জায়গাটির জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই ঝর্ণাটি উন্মোচন করা হয়, এবং পাশে একটি ছোট্ট গুহাতে তারা শিবলিঙ্গ স্থাপন করেন। তারপর থেকেই এই জায়গাটি কিন্তু একটি আধ্যাত্মিকতার পরিপূর্ণ স্থান হয়ে গেছে। আর এটাই হলো সেই মন্দির। তো জীবনের প্রথম এত কাছ থেকে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। ঝর্ণার কাছে আসার যে ঝর্ণার যে অনুভূতি, ও একদম মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। এই এর রূপ, এর সৌন্দর্য, এর আঘাত করা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ঝর্ণাটির নামকরণ মতি ঝর্ণা কেন? এর পেছনে একটি কাহিনী, সেটা হলো সূর্যের আলো যখন এই ঝর্ণার পড়ে, এই ঝর্ণার প্রতিটি জলবিন্দুর উপর যখন সূর্যের ছটা পড়ে, সূর্যের আলো পড়ে, তখন বিন্দুগুলো ঠিক মুক্তোর মতোই, মণিমুক্তোর মতোই জল জল করে ওঠে। সেই কারণে এই ঝর্ণাটির নাম হয়েছে মতি ঝর্ণা। আপনারা যখনই আসবেন আপনাদের এই জায়গাটা কিন্তু মন কেড়ে নিবেই। এত কাছে, বলতে গেলে বাড়ির কাছে, মাত্র 93 কিলোমিটার দূরেই এই ঝর্ণা। আমি আপনাদের ঝর্ণা দেখালাম, এবার আপনাদের আমি মন্দির দেখাবো। চলুন দেখি মন্দিরে ঢোকা যায় কি না। এখানে লেখা রয়েছে বাবা মতিনাথ ধাম। মন্দিরে প্রবেশ করতে চলছি। এখানে আমরা জুতো খুললাম,
আর এইটা রয়েছে আমাদের ঘন্টা, আমরা ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করবো। চা রয়েছে। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা, বাইরে জুতো খুলে আমরা ঢুকছি এই মতিনাথ, বাবা মতিনাথ ধামের ভিতরে। আর জায়গাটি আপনারা শুধু দেখুন, এমন একটি জায়গা দেখুন, জাস্ট একদম গুহার ভিতরে। এখানে রয়েছে ভোলানাথ। জয় জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। এইখান থেকে দেখুন, এইখান থেকে দেখুন, এই যে ঝর্ণাটা পড়ছে, সেই ঝর্ণারের পেছনেই কিন্তু আমরা রয়েছি। একদম ঝর্ণা পড়ছে, সেই ঝর্ণার পেছনেই ঝর্ণা পড়ছে, ঝর্ণার পেছনেই এই গুহা তৈরি হয়ে আছে। আর এখানে সেই শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। ভেতরের অংশগুলো আপনি জাস্ট দেখুন। এখানে প্রণাম पंडित जी कुछ बोलिए। ये मोतीनाथ धाम है, ठीक है। प्राचीन नाम इसका अर्धनागेश्वर धाम। जब ये बनने 2006 में बना तो इसका नाम सटीक नाम मोतीनाथ धाम रखा गया है। जो जल गिरता है ना, ये जो जल गिर रहा है ऊपर से, इसी मोती की तरह, इसीलिए इसका नाम मोतीनाथ है, ठीक है। और उससे भी पूर्व में मोती झरना के नाम से जाना जाता था, लेकिन कोई सटीक नाम नहीं डिजाइन, लेकिन मोतीनाथ धाम इसको अच्छा लगा, किया गया। ये द्वापर के समय का है, अभी का नहीं है। हाँ, 6000 वर्ष पूर्व की है। ये पांडवों द्वारा निर्मित है और द्रौपदी द्वारा यह स्वयं शंभु है, निकले, उन्होंने पूजा अर्चना किए। उसके बाद कुछ दिन वीरान रहा। उस समय तो हमारा संख्या देश का नहीं था, बहुत कम था, तो लोकल लोग आते थे, और दियारा साइड से लेके बगल अगल का लोग आते थे। राजा मान सिंह के समय में इसको जागृत किया, राजा मान सिंह ने जागृत किया और हमारे वंशजों को दिए। तब से हमारा बता, उस समय साल में 3 दिनों के लिए इनकी पूजा होती थी, मात्र 3 दिन, महाशिवरात्रि। और 2006 में जब से डेवलप हुआ, जब से बना, तब इनका प्रत्येक दिन पूजा होती है। सावन का महीना चालू है, सारे चीज़ यहाँ चालू हो गए। 1 जनवरी में आइए, 1 जनवरी से लेकर 26 जनवरी तक आपको पूरा का पूरा एकदम पूरा भीड़ रहेंगे। मैं यहाँ का मुख्य पुजारी हूँ वंशज का, मैं कि हाँ, हमारा नाम चंदन पांडे है। और जे আমাদের यात्रीगला আসে নিজের মন থেকে পূজা করে বলে তো পূজা করিয়ে দিই, পরন্তু আমার থেকে দক্ষিণার সবাল নাই, এটা দক্ষিণা আমি লাই না। যে নিজের মন থেকে এটা টিপ দিই আশীর্বাদ, যে রেখে দেয় আগেতে, ওইটাই আমার সন্তুষ্ট। কিছু প্রকার চার্জও নাই, আমার থেকে সেবা আছে। আপনার কিছু বিপত্তি হতে গেলে এখানে আমার থেকে সম্পর্ক করবেন, আমি আপনার সবে समस्या हल कर देंगे। सबसे ज़्यादा बंगाल के आते हैं और विदेशों से भी आते हैं, लेकिन प्रत्येक दिन का जो है बंगाल से ज़्यादा लोग आते हैं। हाँ, बंगाल से, और लोकल लोग तो आते ही रहते हैं। बंगाल में बहुत फेमस हो गया है। हर हर महादेव, सबका कल्याण हो। তো বন্ধুরা, আপনারা স্থানীয় পুরোহিত মশাইয়ের কাছ থেকে এর বিষয় সম্পর্কে সব কিছু জেনে নিলাম। এখন মন্দিরের ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তো যার কারণে ভালো কিন্তু দেখা যায়। একদম মানে মাথা একদম ছু হবে এমন অবস্থা। যখন আপনারা এর ভিতরে ঢুকবেন, একটু দেখে শুনে চলাফেরা করবেন। একদম এই পুরোটাই পাথরের অবস্থিত। पंडित जी आते हैं। हर हर महादेव। মানে শুধু এখানে শিবলিঙ্গই নেই, আরও বিভিন্ন অনেক বেদি তৈরি করা আছে। হর হর মহাদেব। তাহলে বাইরে বেরোনো যাক। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার পেছনে কিছু সতর্ক বার্তা লেখা আছে। এটাই লেখা আছে যে 18 বছরের কম বয়সী যারা নাবালক, তারা এই মন্দিরে বিয়ে করতে পারবেন না। যদি কম বয়সী ছেলেমেয়েরা এখানে বিয়ে করার জন্য আসো, তাহলে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাক্সিমাম তোমাদের 6 মাসের জেল আর 1 লাখ টাকার মতন জরিমানা হতে পারে। রাজমহল পাহাড় শ্রেণীর এই সবুজ ঢালের মাঝে এই ঝর্ণাটি মনে হয় যেন পাহাড়ের চোখের অশ্রুধারা। তো বন্ধুরা, আমি আপনাদের মতিনাথ ধাম গুহার সব অংশ আমি আপনাদের দেখালাম। এইবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। মানে এই ঝর্ণাটি যেখান থেকে আসছে, সেই পাহাড়ের চূড়োতে এবার আমরা উঠতে চলেছি। চলুন, এবার শুরু হলো লোহার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই আমাদের উপরে উঠতে হবে। আর এই সিঁড়িটি কিন্তু অনেকটা দূর থেকে দেখাও যায়। আর এই দাদারা সব লোকাল, ওনারা যাচ্ছেন। একদম খাড়া তো,
রাস্তাটা একদম খারাপ, সিঁড়িটা একদম খারাপ। হ্যাঁ, মানে উপরেও কিন্তু গ্রাম রয়েছে, পাহাড়ের উপরেও কিছু গ্রাম রয়েছে। উফ, পা ব্যথা হয়ে গেল। স্থানীয় প্রশাসন এই জায়গাটিকে উন্নতি করার লক্ষ্যে একটি সম্পূর্ণরূপে পর্যটন কেন্দ্র বানানোর লক্ষ্যে তারা প্রচুর কাজ করেছে। দেখুন জাস্ট, কিন্তু বিষয়টা হলো সিঁড়িগুলো একদম খারাপ, মানে কি বলবো, অনেকটাই খারাপ। উপরে যে গ্রামটি রয়েছে ওই গ্রামটির নাম কি? কি বললো? হ্যাঁ, তালা। গ্রামটার নাম তালা। আপনার কি ওই গ্রামেরই মানুষ? না, আমরা এখানে কাজ করতে আসি। জিজ্ঞাসা করলাম, এখন দুটো লিস্ট নামলো না, হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, আমার নামটা বলে দিল। মানে আপনারা ওকে দেখতেই যাচ্ছেন? না, আমাদের কন্ট্রাক্ট আছে উপরে। ও উপরেই কাজ আছে। আপনাদের মানে এমনি বাড়ি কোথায়? বারহারা আছে না? ও বারহারা, মানে ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে আর কি। আমরা আসছি দক্ষিণ দিনাজপুর থেকে। গঙ্গারামপুরের নাম শোনা আছে? গঙ্গারাম, পতিরামপুর, বাবা, এগুলো সব চেনা আছে, বলো না। ওই জায়গা থেকে আসছি, প্রথমবার আসলাম। জায়গাটা কেমন লাগলো দেখতে? আরে কি বলবো, এই জায়গার যতটা বলবো মানে ততটাই কম। এখন সূর্য পশ্চিম দিকে চলে গেছে, তার কারণে এই পাহাড়ে পড়ছে সূর্যের আলো। দেখুন জাস্ট ভিউটা দেখুন। একটা অবাক লাগলো কি, যে এটা তো পাহাড়, মানে পাথরের মাটি, এই সব জায়গাতেও কলা গাছ তৈরি হয়েছে। এই যে কলা গাছ, অবাক করার বিষয় না? এটা কলা হয় না এগুলাতে। কলা হয় না? কলা গাছ আছে কিন্তু কলা হয় না, এই বান্দর সব ফেলে যায়। না হলে পরেও সেটা তাদের জন্য ঠিক। তোমরা কি প্রথম উঠছো নাকি এখানে? না, আমরা বরাবর আছি। না উপরে ওখানে? হ্যাঁ, বরাবর আছি। আর কত দূর রাস্তা? আর বেশি দূরে, এটা স্টেপ পার হলো না, হ্যাঁ হ্যাঁ, একটা স্টেপ পার করবো। আচ্ছা ব্যাস, আর 5টা, 1 2 3 4 5, লাস্ট ইয়ার। মাই গড, লোয়ার সিঁড়ি খতম। এখন এভাবে একটু সমতল উঁচু নিচু ভূমিরূপ, এখান দিয়ে আমাদের যেতে হবে। সাইড দিয়ে রেস্ট নেওয়ার জন্য ছোটো ছোটো জায়গা করা রয়েছে। कैसा लगा? ये बहुत अच्छा लगा है भाई। बहुत अच्छा। ये जन्नत है, जन्नत। জান্নাত। ये जन्नत है, कुछ भी नहीं मेरे এই যে সব, এই সব ভাইগুলো উঠেছিল, ঘুরে আসলো ওখান থেকে। এটা হচ্ছে জান্নাত, মুখে কিছু বলার নাই। এসে ঘুরে যাও गाइस, लाइक सब्सक्राइब एंड फॉलो कर देना भाई को, बहुत अच्छा वीडियो कर रहा है। দেখুন পাহাড়ের উপরেও কত সুন্দর কাজ করা হয়েছে। একটু কষ্ট করে উঠতে হবে, একটু না অনেকটাই কষ্ট। যাদের শরীরে ফিটনেস লেভেল কম তাদের কাছে অনেকটাই টাফ হতে চলছে এই জায়গাটা। জাস্ট অসাধারণ লাগছে। এটা কি, এটা হয়তো লোকাল মানুষদের কিছু একটা এখান থেকে হয়তো ওরা নজরদারি করে। দেখুন এইখান থেকে ভিউটা দেখুন। এই ভিউটাকে নিয়ে না একটি কিংবদন্তি রয়েছে, সেটা আমি আপনাদের একদম ওই ঝর্ণার মাথাতে গিয়েই আপনাদের বলবো। এই পাহাড়ের উপরে যে মানুষজন রয়েছে, তাদের কর্মজীবন, তাদের দৈনন্দিন জীবনটা কতটা কষ্টসাধ্য ভাবলে অবাক লাগে। আর এই দাদারা তাদের কর্মজীবন, তাদের কর্মব্যস্ততায় আজ এইখানে এসেছেন, একদম কয়েকদিন বা কয়েক সপ্তাহের জন্য একবারে পাহাড়ের মাথায় উঠে গেল। থাকো, এখানে কাজ হচ্ছে, কাজ হচ্ছে এবং এইখানে হয়তো এনারা কাজ করে অলরেডি। वहाँ पर हाँ ठीक है, आप लोग का परमिशन मिलेगा तो सब होगा। দেখুন কতটা কষ্ট করে মানুষজন এই পাহাড়ে কাজ করছে। ও অ্যাকচুয়ালি ওই যে এটাই হলো সেই জায়গা যেখানে আই লাভ মতি ঝর্ণা লেখা ছিল, কিন্তু প্রাকৃতিক কারণে হয়তো সেটা ভেঙে গিয়েছে। এবং ওইখানে যাওয়ার যে রাস্তাটি ছিল অনেকটাই রিস্কি রাস্তা ছিল, পুরোটা একদম মাটি। বর্ষার সময় তো যাওয়া যেতই না, এতটা গড়ান। তো ওইখানে যাওয়ার জন্যই হয়তো কিছু একটা এখানে তৈরি করা হচ্ছে। বা আমরা এই চিজটা যেটা আছে কি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় লাগা যায়, তারপরে খাওয়াও যায়। এই মাটি খাওয়া যায়? হ্যাঁ, যখন সরফ সাবুন ছিল না তখন এটা মাথায় লাগাতো। এমা, এই যে দেখুন, হ্যাঁ এরকম খেয়ে নিলেন? বাহ বাহ, যখন সরফ সাবুন ছিল কি না তখন এটা ইউজ করতে মানুষে, এই চিজটা ইউজ করতে হবে। এই পাহাড়ের মাটি খেয়ে দেখালো এখানকার যে একজন দাদা ছিল স্থানীয়। এই দেখুন এখানে বাইরে ছিল,
এই যে মাটিগুলো বের করছে, কাজ হচ্ছে। হুম হুম, বাপরে, চলো নিচে যাওয়া যাক। মানে কত কিছু আর অভিজ্ঞতা হবে এই লাইফে, এটা তো একদমই জানা ছিল না, একদমই অবাক করার বিষয়। এই মাটিটা খাচ্ছে এখানকার মানুষ, খেয়ে দেখালেন। চলো নিচে যাওয়া যাক। তো এই হচ্ছে বিষয়। এখন হয়তো এখানে আমরা যে লোহার যে রাস্তাটা দেখলাম সেরকমই হয়তো এখানেও কিছু একটা করার চিন্তা ভাবনা হয়তো হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা একদম পাহাড়ের মাথায়, ওরে বাপ রে বাপ, এটা কি? আর এই যে সবুজ নিচে চলে গেছে, আমিও যাবো। এই তুই অত অত দূরে যাস না, একটু চলে আয় কাছের দিকে, এদিকে চলে, এদিকে চলে। একদম পাহাড়ের চূড়ায়, মানে ঝর্ণাটা যেখান থেকে গড়ছে সেইখানে চলে এসেছি। আর এখান থেকে এত সুন্দর যে দৃশ্য, জাস্ট দেখুন আপনারা আগে। এই যে এখান থেকে যে আপনারা যে দূরের যে দৃশ্যটি দেখছেন, সেই গঙ্গা নদীর ওইখান থেকে ব্রিটিশ যুগে যে ব্যবসা চলতো, ব্রিটিশ যুগের ব্রিটিশদের কাছেও এই ঝর্ণাটি তাদের মন ছুঁয়ে নিয়েছিল। তো তখনকার একজন চিত্রশিল্পী তার আঁকুনিতে কিছু ছবি তৈরি করেছিলেন। এই ছবিগুলো দেখুন, এই সেই ছবিগুলো যেগুলো মানে গঙ্গা নদীর ওপার থেকে এই যে মতি ঝর্ণার আসল যে রূপ, সেটা একসময় কেমন দেখাতো সেটা কিন্তু তিনি এইভাবে তুলে ধরেছিলেন। তো বন্ধুরা, আজকের এই ব্লগে আমি আপনাদের মতি ঝর্ণা, মতিনাথ ধাম এবং ঝর্ণার উপর থেকে এই যে দৃশ্যটি, সব কিছুই আমি আপনাদের তুলে ধরলাম। আপনারা কিভাবে আসবেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, সব কিছুই আমি আপনাদের জানালাম। যে একদিনের মধ্যেই যে এখান থেকে ঘুরে আবার মালদায় ফিরে যায়, সেটা আমি আপনাদের একদম মালদা স্টেশনে গিয়ে শেষ করব। তবে এখন আমরা এখান থেকে নিচে নামবো, এবার নিচে যে যাওয়ার যে একদম প্রসেসটা সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। চলুন। তারপর আমরা মতি ঝর্ণার সেই অপূর্ব জলধারাকে বিদায় জানিয়ে শেয়ার অটোতে চেপে মাত্র 60 টাকায় চলে আসি সাহেবগঞ্জ স্টেশনে। সাহেবগঞ্জ স্টেশনটা একদমই শান্ত, পরিপাটি আর সুন্দর। এখানে দাঁড়িয়ে ট্রেনের শব্দ আর সন্ধ্যের আলোয় আলোকিত মিলে তৈরি করেছিল এক অনন্য দৃশ্য। ঠিক যেমন সকালে এসেছিলাম সেই একই ট্রেন 13410 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সন্ধ্যে 6:14 নাগাদ আবার আমাদের ফিরিয়ে নিয়ে চলল মালদার পথে। প্রায় কয়েক ঘন্টার ভেতরেই আমরা পৌঁছে গেলাম মালদায়। এই ছোট্ট যাত্রা আমার কাছে অমূল্য অভিজ্ঞতা, কারণ আমি বিশ্বাস করি ভ্রমণ মানে শুধু নতুন নতুন জায়গা দেখা নয়, নিজের ভেতরের নতুন অনুভূতিগুলোকে খুঁজে পাওয়া। আজ আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা হয়তো আগে কেউ এইভাবে দেখায়নি। আর আমার সেই ভালোবাসা, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমি জিৎ এবং আপনি দেখছিলেন জিৎ অ্যান্ড জার্নি। আমার এই ভ্রমণের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ট্রাভেল, এক্সপ্লোর, ফিল দ্য জার্নি।